আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হামাসের হামলায় 15 জন ইসরায়েলি সেনা হতাহত। আরও জানিয়ে দিব নেপালে নিহত সংখ্যা বেড়ে 41 জন, বেশিরভাগ ভারতীয়। আরও জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার গাড়ি দুর্ঘটনায় হতাহত 14 জন। আরও জানিয়ে দিব প্রতিনিধি দল কায়রো যাবে কিন্তু আলোচনায় অংশ নেবে না বললেন হামাস। সর্বশেষ জানিয়ে দিব পুতিনের সাথে আলোচনায় বসতে জেলেনস্কি মোদির পরামর্শ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হামাসের হামলায় 15 ইসরায়েলি সেনা হতাহত। এবার শুনুন বিস্তারিত। যুদ্ধ বিধ্বংস গাজায় উপত্যকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধাদের সর্বশেষ পাল্টা হামলায় অন্তত 3 জন ইসরায়েলি সেনা নিহত এবং 12 জন আহত হয়েছে। দখলদার সেনাদের হতাহতের এই সংখ্যার বিষয়টি কুদস নিউজ নেটওয়ার্ক নিশ্চিত করেছে। ইসরায়েল এই ঘটনায় নিরাপত্তা বড় ধরনের ঘটনা বলে বিবেচনা করেছে। গাজা সিটি পূর্ব অংশে অব্যাহত জেইতুন এলাকায় শুক্রবার পর্যন্ত সংঘর্ষণ জেরে এসব ইসরায়েলি সেনা হতাহত হন। হামাস জানিয়েছে জেইতুন এলাকায় দক্ষিণ দিকে দিয়ে অনুপ্রবেশ চেষ্টা করবারে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের প্রচন্ড সংঘর্ষণ হয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে গাজা থেকে হতাহত সেনাদের বহনকারী 5টি হেলিকপ্টার ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে অবতরণ করেছে। 10 থেকে 15 জন ইসরায়েলি সেনাকে এসব হাসপাতালে আনার খবর দিয়েছে হারেস সহ ডিরেফ ভাষণ গণমাধ্যম। ইসরায়েল এসব সেনা ট্যাঙ্ক বিধ্বংস কামানের গোলাবরত আঘাতে হতাহত হয়েছে বলে জানিয়েছেন তারা। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার তাদের হতাহতের সেনাদের মোট সংখ্যা প্রকাশ করেছে। তারা বলেছে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের 696 জন সেনা নিহত এবং 645 জন গুরুতর আহত হয়েছে। গত 7 অক্টোবর আল আকসা তুফান অভিযানের দিন হামাস যোদ্ধাদের হাতে নিহত দখলদার সেনাদের এই পরিসংখ্যান অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে হামাস বলছে ইসরায়েলি সেনাদের হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। তেল আবিব তার ক্ষয়ক্ষতির প্রকৃতির সংখ্যা গোপন করছে। সূত্র টাইটস অব ইসরায়েল। আরো জানিয়ে দিব নেপালে নিহত বেড়ে 41 জন, বেশিরভাগ ভারতীয়। এবার শুনুন বিস্তারিত। নেপালের ভারতের উত্তরপ্রদেশ থেকে যাওয়া যাত্রীবাসী একটি বাস নদীতে পড়ে 41 জনের মৃত্যু হয়েছে। নেপালের স্থানীয় সূত্রের শুরুতে অন্তত 14 জনের মৃত্যুর খবর জানিয়েছিলেন। শুক্রবার আহত অবস্থায় উদ্ধার করা আরো অনেকেই মৃত্যুতে নিহত সংখ্যা বেড়েছে। শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে 41 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহারাজ। নিহতদের মধ্যে বেশিরভাগ ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই জানিয়েছে দুর্ঘটনায় বাসটিতে মোট 43 জন যাত্রী ছিলেন। শুক্রবার দুপুরের দিকে পোখরা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। নেপালের তানাহুল জেলার মারসংদি নদীর আজকা বাস উল্টে যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে এই ভয়াবহ বাস দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। নেপাল থেকে দ্রুত মরদেহ ভারতে ফিরিয়ে আনা নিয়ে তিনি কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী আমিন সাহেব সঙ্গে কথা বলেছেন। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সা ইউক্রেন সফরে মোদী লিখছেন, নেপালের তানাহুল জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি দুর্ঘটনায় দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। ভারতীয় দূতাবাস ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছেন। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ায় বাস রুট ভারতীয় পর্যটক ও তীব্র যাত্রীদের কাছে খুবই জনপ্রিয়। সড়কে ভূমিধস এবং পর্যটক অঞ্চলে সরু রাস্তার কারণে নেপালে প্রায় দুর্ঘটনা ঘটে। উল্লেখ্য গত মাসে ভয়াবহ বাস দুর্ঘটনায় সাক্ষী হয়ে নেপাল। রাস্তায় ধস নেমে নদীতে পড়ে যায় 2টি যাত্রীবাহী বাস। অন্তত 65 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ভারতীয় ছিলেন 7 জন। এবারও দুর্ঘটনা আরো বেশি সংখ্যক ভারতীয়র মৃত্যু হলো।
আরো জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ায় গাড়ি দুর্ঘটনায় হতাহত 14 জন। এবার শুনুন বিস্তারিত। দক্ষিণ কোরিয়ায় আনসারে একটি গাড়ি দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে এবং 9 জন আহত হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল 5:45টার দিকে রাজধানীর সিউ থেকে প্রায় 30 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আনসারে একটি মোড়ে দিনমজুর বহনকারী একটি ভ্যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষণে এই হতাহতর ঘটনা ঘটে। সিনহুয়া জানিয়েছেন সংঘর্ষণের ফলে ভ্যানটি ছিটকে যায় এবং বিপরীত নেমে অধ্যক্ষ একটি যাত্রাবাহী গাড়ির উপর গিয়ে ধ্বংস হয়। এতে ভ্যানে থাকা 5 জন শ্রমিক নিকটবর্তী হাসপাতালে পাঠানো হলে সেখান থেকে তাদের মৃত ঘোষণা করা হয়। এছাড়া চালক সহ ভ্যানে থাকা আরো 7 জন এবং যাত্রীবাসী বাসে থাকা 2 জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে তাদের সন্দেহ যে ভ্যানটি মোড়ে ট্রাফিক লঙ্ঘন করেছিল। তারা দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধান চালাচ্ছে। এদিকে দক্ষিণ কোরিয়ায় চীনা দূতাবাস নিশ্চিত করেছে যে হতাহতের মধ্যে অন্তত 3 জন চীনা নাগরিক রয়েছে। সূত্র সিনহুয়া। আরো জানিয়ে দিব প্রতিনিধি দল কায়রো যাবে কিন্তু আলোচনায় অংশ নেবেন না বললেন হামাস। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি সংগঠন হামাস তার প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো পাঠাবে কিন্তু তারা সেখানে গাজায় যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেবেন না। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা এই কথা জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেছেন প্রতিনিধি দল শনিবার কায়রো যাবে। সেখানে তারা মিশরের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাদের গাজা যুদ্ধবিরতির চলমান আলোচনা অগ্রগতি সম্পর্কে অবহিত করবে কিন্তু তার মনে হয় না যে তারা আলোচনায় অংশ নেবে। উল্লেখ্য গত 7 অক্টোবর হামাস ইসরায়েল আন্তরিক বড় ধরনের হামলা চালানোর পর একই দিন ইসরায়েলে গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে যা এখনো অব্যাহত রাখছে। সূত্র এএফ কফি। আরো জানিয়ে দিব পুতিনের সাথে আলোচনায় বসছে জেলেনস্কি মোদির পরামর্শ। এবার শুনুন বিস্তারিত। যুদ্ধ বিধ্বংস ইউক্রেনে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে কূটনীতিক পদ্ধতিতে যুদ্ধ থামানোর পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বসাতে বলছেন তিনি। প্রয়োজনে ব্যক্তিগতভাবে এই যুদ্ধ থামাতে মোদী সাহায্য করবেন বলেও জানিয়েছেন। কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদী। সেখানে পুতিনের সাথে তার বৈঠক হয়। মোদী রাশিয়ায় সফরে ঠিক আগে ইউক্রেন শিশুদের হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। সেই ঘটনার পর মোদী পুতিনের বৈঠকে সমালোচনা করেছেন জেলেনস্কি। এবার সেই মোদী পৌঁছে গিয়েছেন ইউক্রেনে। একইভাবে বৈঠক করেছে জেলেনস্কির সাথে। জেলেনস্কি মোদী বলছেন কোনো সমস্যার সমাধান যুদ্ধ করে পাওয়া যায় না। সমাধান পেতে হলে মুখোমুখি কথাবার্তা এবং কূটনৈতিকের মাধ্যমে যুদ্ধের সময় নষ্ট না করে আমাদের তাই সেই পথে হাঁটা উচিত। একই কথা রাশিয়া সফরে গিয়ে পুতিনকেও বলছেন মোদী। ইউক্রেনে গিয়ে মোদী বলেন আমরা বরাবর যুদ্ধ থেকে দূরে থাকছি কিন্তু তার মানে আমরা নিরপেক্ষ নয়, আমরা শান্তির পক্ষে, আমরা যুদ্ধ এবং মহাত্মা গান্ধীর দেশের মানুষ। আমি এখানে শান্তির বার্তা নিয়ে এসেছি। আমি পুতিনের মুখেও উপর বলছিলাম এটা যুদ্ধের সময় নয়, যুদ্ধের ক্ষেত্রে এমন সমাধান পাওয়া সম্ভব নয়। জেলেনস্কি মোদী আরো বলেন আমি আপনাকে আশ্বাস করে বলছি শান্তি স্থাপনার জন্য প্রক্রিয়া ভূমিকা নিয়ে প্রস্তাব ভারত। আমি যদি এখানে ব্যক্তিগতভাবে কোনো ভূমিকা নিতে পারি তাও করব। আমি বন্ধু হিসেবে আপনাকে যে বিষয়ে আশ্বাস করতে চাই ইউক্রেন এবং রাশিয়ায় শান্তি সুযোগ দেখতে চাই জানিয়েছে মোদী। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে বিশেষ বৈঠক করেন মোদী। প্রায় 3 ঘন্টা ধরে সেই বৈঠক চলে। মোদীর সাথে সাক্ষাতের পর জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেছেন একটি ঐতিহাসিক তৈরি হলো। ইউক্রেন স্বাধীনতার পর এই প্রথম ভারতের প্রধানমন্ত্রী দেশে পা রাখলেন। ইউক্রেনের জাতীয় সার্বভৌমত্ব সম্পর্কে করে ভারত একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ জাতিসংঘের নিরাপত্তা নিয়ম সকলের অনুসরণ করা উচিত। রাশিয়ায় হামলার কিছুদিন আগে ইউক্রেন শিশু হাসপাতালে যে শিশুদের মৃত্যু হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করেছে মোদী। তিনি বলেন যুদ্ধের
বলি হিসেবে নিষ্পাপ শিশুরা এটা হৃদয় বিদায়ক মানবিক বিশ্বাসী কোনো ব্যক্তি এ ধরনের ঘটনা মেনে নিতে পারবে না। উল্লেখ্য মোদি এই সফরে ভারত এবং ইউক্রেনের মধ্যে মোট 4টি চুক্তি হয়েছে, তার মধ্যে চিকিৎসা, কৃষি, মানবাধিকার সম্পর্কে আরো সংস্কার বিষয় করেছে। এছাড়া দ্বিতীয় পক্ষ বাণিজ্য, কৌশলগত অবসন্ন এবং প্রযুক্তি এবং প্রতিরক্ষা শাখা সমঝোতা চালিয়ে নিতে আরো বিশেষ কথা হয়েছে। সূত্র আন্দোলন বাজার পত্রিকা।